আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, প্রথমে জানতে চাইবো ওভারঅল ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এখন বাংলাদেশে? ধন্যবাদ। দেখুন, ওভারঅল ব্যবসা বাণিজ্যে যদি আমরা কতগুলো মেজর ইন্ডিকেটর যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে এক্সপোর্ট আসলে গত 3 মাস ধরে একটু স্লো ডাউন করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ডোমেস্টিক কনজাম্পশন, প্রাইভেট কনজাম্পশন, যেখানে আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটার উপর নির্ভর করে, সেখানেও আসলে একটু মন্দাভাব দেখা যাচ্ছে। পার্টিকুলারলি কিছু স্পেসিফিক সেক্টর যেগুলো বিল্ডিং ম্যাটেরিয়ালস তৈরি করে, স্টিল, রড, সিমেন্ট, এই সমস্ত জিনিসপত্র, এই সেক্টরটা একটা বড় ধরনের চাপের মুখে আছে। আর এটার বাইরে যেটা হচ্ছে যে ওভারঅল আপনার ইনফ্লেশন, পারসিস্টেন্ট হাই ইনফ্লেশন এবং লো গ্রোথ, এই দুটোই কিন্তু আসলে বড় ধরনের চাপ ফেলছে। খুব সিম্পলিস্টিক্যালি যদি বলি যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যে লিস্টেড ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, তার 1 বছরের যদি আপনি ট্রেন্ড দেখেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, দেখবেন যে সেলস স্ট্যাগনেট করে গেছে, কস্ট বেড়ে গেছে, অপারেটিং কস্ট বেড়ে গেছে, কারণ আপনার লেবার কস্ট বেড়েছে, আপনার এনার্জি কস্ট বেড়েছে, আপনার অন্যান্য যেই ইউটিলিটিস এবং অন্যান্য যেই ইস্যুগুলো, প্রয়োজনগুলো আছে, ইনক্লুডিং আপনার ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক্স, এই খরচগুলো বেড়ে গেছে নেট। এবং এটার ফলে যেটা দেখছি আমরা যে অপারেটিং লেভেলে বিফোর ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস একটা কন্ট্রাকশন হয়েছে। এবং তারপরে যেখানে আমরা ইন্টারেস্ট রেট আপনার রাফলি 3-4 বছর আগে যেটা 9% লেভেলে ছিল, সেটা এখন যখন 15-16% লেভেলে চলে গেছে। বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে এতটা বাড়েনি, সেক্ষেত্রেও এটা আমরা দেখছি যে 12 থেকে 14% ব্যান্ডে আছে। এটার ফলে যেটা হচ্ছে যে আপনার নেট ম্যানুফ্যাকচারিং যেটা আর্নিংস, যেটা আমাদের ইপিএস এর ক্ষেত্রেও দেখবেন যে আপনার ইপিএস বেশ বড়ভাবে কমে গেছে। এটার লক্ষণ একদিকে যেমন মার্কেটে পড়ছে, সাথে সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস যেটা হয়েছে যে দেখুন, ইন্টারেস্ট রেট যখন বেড়ে গেছে, তখন কিন্তু এটা স্বাভাবিক যে প্রাইস আর্নিং, মার্কেটের প্রাইস আর্নিং যেটা, সেটা কমে যাবে। সেই হিসাবে এই মুহূর্তে এটা আমাদের গত সপ্তাহের মার্কেটের ইয়ের পরে, রিডাকশনের পরে, আপনার এটা এখন আবার 8.5 লেভেলে আছে। সো এটা একদিক থেকে যেমন ইন্ডিকেট করে যে ইকোনমি একটা বড় ধরনের চাপের মাঝখানে আছে। আমরা এখনো আসলে বলতে পারি না যে আমাদের যে লোয়েস্ট পয়েন্ট যেটা, সেটাতে আমরা পৌঁছেছি কি পৌঁছিনি, এটা এখনো আসলে ইয়েট টু বি ডিটারমাইন্ড। কারণ নেক্সট আগামী 6 মাস 1 বছরে কোথায় যাবে ইকোনমি, তার উপরে ডিপেন্ড করবে আমাদের ইকোনমি টার্ন অ্যারাউন্ড করতে পারছে না পারছে না। তো এই ইকোনমির যে আসলে ডিক্লাইন সিচুয়েশনে আছে, এবং আপনি যে কয়টি ইন্ডিকেটর বা যে কয়টি বিষয় বললেন, সবগুলোই হচ্ছে কমে যাচ্ছে বলছেন, এর পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। এই কারণগুলো কি? একটা প্রধান কারণ যেটা আমরা লক্ষ্য করতে পারি যে বোথ আমাদের মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি দুটোই কন্ট্রাকশনারি, মানে হচ্ছে দুটোই সরকার আসলে পলিসির আউটপুট হচ্ছে বিনিয়োগ কমিয়ে দেওয়া এবং ইকোনমিক গ্রোথ কমিয়ে দেওয়া। আমরা যেমন গত 2-3 বছরে দেখলাম যে আমাদের জিডিপি গ্রোথ ক্রমাগত 4.5%-এ নামে, তারপর সেখান থেকে 3.8% লেভেলে নামলো। এটা আগামী বছর কি হবে সেটা আমরা এখনো জানি না। এটার প্রাইমারি কারণ হচ্ছে আমরা মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি টুল ইউজ করে গভর্নমেন্ট অফ বাংলাদেশ আপনার ইনভেস্টমেন্টের স্পিড কমিয়ে এনেছেন। এটার ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে হচ্ছে যে অবভিয়াসলি ইয়ে বাড়বে, ইকোনমিক গ্রোথ কমবে। ইকোনমিক গ্রোথ কমলে আনফরচুনেটলি বেকারত্ব বাড়ে, বেকারত্ব বাড়লে দারিদ্র বাড়ে। এটা হচ্ছে একটা সাইড। এটা করা হয়েছিল মূলত আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, কারণ আমরা জানি যে ইনফ্লেশন কনসিস্টেন্টলি হাই ছিল। এখনো যে খুব স্বস্তিদায়ক অবস্থানে আমরা আছি সেটাও আসলে হয়তো বা না। আমরা যাব কি যাব না সেটা আসলে ইকোনমি এই ইন্টারেস্ট রেট টুলের সাথে কিভাবে রিয়্যাক্ট করে তার উপরে ডিপেন্ড করবে। একটা যেমন ধরুন যে ইন্টারেস্ট রেট বাড়লে ইউজুয়ালি ইনফ্লেশন কমে আসে, কারণ আপনি মানি সাপ্লাই কমিয়ে দেন। মানি সাপ্লাই কিন্তু আমাদের কমেনি, আমাদের M2 গ্রোথ যেটা, মানি সাপ্লাই গ্রোথ যেটা, সেটা একটু কমে এসছে। সেটাও নেটে আমি লাস্ট যেটা দেখেছি আবার 8% লেভেলে, 7-8% লেভেলে আছে। এবং এটার একটা কারণ হচ্ছে যেমন সরকার একদিক থেকে মার্কেট থেকে লিকুইডিটি মপ আপ করছেন। আমরা আজকেও সকালে দেখলাম যে
গত 2-3 মাসে আসলে টি বিলের ইস্যুয়েন্সের পরিমাণ সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। আবার একই সাথে কিন্তু সরকারকে এই যে অনেকগুলো ব্যাংকে কিন্তু লিকুইডিটি দিতে হচ্ছে। ফলে নেট নেট যতখানি কমার কথা ছিল এই ধরনের অ্যাগ্রেসিভ টি বিল ইস্যুয়েন্স প্রোগ্রামের থেকে, সেটা কিন্তু কমছে না। জি, আমি প্রথমে আসলে একটু বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আসবো, যেহেতু আপনি বিনিয়োগের কথাটা বলছিলেন যেটাও কমে গেছে, তো সেটা নিয়ে আমি একটু বলবো যে আমি যদি এই মুহূর্তে হচ্ছে এফডিআই এর রেটটা বলি, সেটা পার্সেন্টেজটা বলি, এটা 1.5 থেকে 1.7 বিলিয়ন রয়েছে। এটা আসলে খুবই স্লো ধরা হচ্ছে এবং ধীরগতিরই ধরা হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য জিডিপির 3% থাকা উচিত, যেমনটা আমরা জানি। তো সেখানে যদি আর দুইটা দেশের সাথে একটু কম্পেয়ার করি, ভারত এবং ভিয়েতনাম, ভারতের রয়েছে 2%-এর মতো, এটা শক্তিশালী ধরা হয়, আর ভিয়েতনামেও 6%-এর মতো, এটা খুব শক্তিশালী ধরা হয়। আসলে আমাদের দেশে এফডিআইটা কম কেন? এর পেছনে কারণ কি? কারণ খোঁজার আগে আমি একটু কারেন্ট স্টেটাসে বলি। বাংলাদেশের ইকোনমির হিসাবে এফডিআই এই মুহূর্তে আসলে ইররেলেভেন্ট। ইকোনমির 1% কিংবা 1.5% হলো কিনা, এবং বাই দ্য ওয়ে, ওই 1.5% এর একটা বড়, আর 1.7% এর একটা বড় অংশ হচ্ছে রিইনভেস্টমেন্ট, যেটা এই দেশে যে কোম্পানিগুলো কাজ করছে তারা ডিভিডেন্ড রেমিট না করে তাদের এক্সপানশনে ব্যবহার করছে। সেটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে তারা হয়তো বা রেমিট করতে পারছেন না ডলার অ্যাভেলেবিলিটির কারণে, সেটাও একটা কারণ। কিন্তু মোটের উপরে 1.5 or 1.7% অফ জিডিপি ইনভেস্টমেন্ট হিসাবে আসলে আদৌ রেলেভেন্ট কিছুই নেই। এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করাটাও আসলে কতখানি যৌক্তিক, এটা একটা প্রশ্ন। কারণ দেখুন, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ গত 30-40 বছরে যা হয়েছে তার প্রায় পুরোটাই এসছে দেশীয় উদ্যোক্তাদের ইনভেস্টমেন্ট থেকে। দেশীয় উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটিটা কোত্থেকে পেয়েছেন? সেটা পেয়েছেন তাদের যে প্রত্যেক বছর তারা যেই প্রফিট অ্যাকুমুলেট করেন, তার একটা বড় অংশ কিন্তু তারা বিজনেসগুলোতে রিইনভেস্টমেন্ট করেন। আমরা কিন্তু কোম্পানিগুলো থেকে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার কিংবা ডিভিডেন্ড পেমেন্ট কিন্তু আসলে খুবই কম, বিশেষ করে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর ক্ষেত্রে। ফলে যেটা হচ্ছে যে আপনার প্রাইমারিলি দেশীয় প্রাইভেট সেক্টর যখন আপনার আসলে প্রফিটেবিলিটি খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড হয়, তখন তাদের কিন্তু আসলে ইনভেস্টমেন্ট করার সক্ষমতাটাই থাকে না। সো ইনভেস্টমেন্ট করার সক্ষমতা না থাকলে ইনভেস্টমেন্ট বাড়বে এই আশা করাটা হয়তো বা ঠিক না। আবার একই সাথে যখন আপনার সক্ষমতা আছে, সেখানেও যেমন ধরেন অনেকগুলো বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আমি একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের স্পিনিং সেক্টর হ্যাড বিন আ ভেরি হাই গ্রোথ ইন্ডাস্ট্রি, যেখানে যারা তুলা থেকে সুতা তৈরি করেন। কিন্তু গত কয়েক বছরে এনার্জি সাপ্লাই ডিসরাপশন এবং এনার্জি কস্ট ইনক্রিজের ফলে সাবসিকুয়েন্টলি কিন্তু অনেক সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। এবং আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, আপনি যদি একই গ্যাস, আমরা যে এলএনজি এবং পাইপ গ্যাসের সমন্বয়ে যদি কিনি, আপনি যদি আমেরিকা থেকে হোলসেলে কেনেন, আপনার খরচ পড়বে 22 টাকা পার কিউবিক মিটার। যেটা যখন আপনি বাংলাদেশে ইন্ডাস্ট্রির কাছে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাচ্ছে 42 টাকা পার কিউবিক মিটার, অলমোস্ট নিয়ারলি ডাবল। এবং স্পিনিং সেক্টরে যেটা হচ্ছে যে যেটা আপনার খুব হাইলি এনার্জি ডিপেন্ডেন্ট, সেখানে আপনি যদি এনার্জি সাপ্লাই যদি ডিসরাপ্ট করেন, এনার্জি সাপ্লাই কস্ট যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে এটা এই ইন্ডাস্ট্রিটা একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। এটা আমরা আবার স্পষ্ট দেখতে পাচ্ছি গত কয়েক মাসের। আপনি যদি দেখেন আমাদের আমদানি এবং রপ্তানির পরিসংখ্যান যদি দেখেন, আপনি দেখবেন যে তুলার আমদানি ক্রমাগত কমছে, কিন্তু সুতার আমদানি ক্রমাগত বেড়ে যাচ্ছে। কারণ আমরা আমাদের দেশীয় স্পিনিং কোম্পানিগুলো যখন আপনার যেখানে তুলা ইম্পোর্ট করে সেটাকে সুতা হিসাবে বিক্রি করতেন, তারা যেহেতু এটা মার্কেটে সাপ্লাই করতে পারছেন না, ফলে যেটা হচ্ছে যে বিদেশ থেকে আপনার সুতা আসছে এবং সেই সুতা আমাদের এক্সপোর্টের ইয়েতে চলে যাচ্ছে। সো লোকালদের যে মার্কেট শেয়ার, সেটা ড্রাস্টিক্যালি কমে আসছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল কিভাবে আপনার এনার্জি ইনসিকিউরিটি এবং এনার্জি কস্ট আমাদের ইন্ডাস্ট্রিকে এফেক্ট করে। এরকম কিন্তু আমরা মোটামুটি আরো যেই ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন যে জ্বালানি একটা বড় খরচ, সেখানেই কিন্তু এই ঘটনাটা দেখতে পাবেন। সো এরকম সিনারিওতে অন টপ অফ দ্যাট আপনার যেখানে মানি সাপ্লাইতে একটা বড় ধরনের সমস্যা আছে, ক্রেডিট কন্ট্রাকশন হচ্ছে, 50% অফ দ্য ব্যাংকস আর আউট অফ অ্যাকশন। মানে আউট অফ অ্যাকশন ইন দ্য সেন্স যে তাদের আসলে ক্যাপিটাল বেসের যে অবস্থা, তাতে তারা নতুন করে লেন্ডিং করতে পারছেন না, যেই কারণে আমাদের এবারে যেখানে 10 থেকে 15% গ্রোথ থাকে প্রাইভেট সেক্টর ক্রেডিটে, সেই গ্রোথের রেশিওটা নেমে এসছে 6% লেভেল। হ্যাঁ, কিছু কিছু ব্যাংক এখনো 15-20% রেটে গ্রো করছেন, কিন্তু তারা তো আসলে দে অনলি রিপ্রেজেন্ট 25 to 50% অফ দ্য টোটাল মার্কেট।
বাকি 50% যেখানে কন্ট্রাক্ট করছে নেটের উপরে দেখা যাচ্ছে যে 6-7%-এর বেশি গ্রোথ হচ্ছে না। ফলে আপনার সিস্টেমে টাকা ঢুকছে না, সিস্টেমে এনার্জি পাওয়া যাচ্ছে না। এটা অন টপ অফ দ্যাট পলিটিক্যাল ইনস্টেবিলিটি থেকে শুরু করে অন্যান্য যে ইস্যুগুলো তৈরি হচ্ছে নিরাপত্তা বিষয়ক, সেগুলো তো আছেই। তো সব মিলিয়ে আপনার আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি যদি আমি এই মুহূর্তে বলি, সেটা আসলে খুব ভালো অবস্থানে এখনো নেই। জি, আমি একটা বিষয় হচ্ছে এখানে আসবো, যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই মুহূর্তে সুতা আমদানির পরিমাণ বেড়ে গিয়েছে। তো সেখানে আসলে ইন্ডিয়ার সাথে আমাদের একটা ব্যারিয়ার আছে আমদানিতে। তো তারপরে স্থলপথে যেহেতু ব্যারিয়ার আছে, তো সেখানে আসলে সুতা আমদানির পরিমাণটা হচ্ছে কমার কথা উল্টো। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, কিন্তু তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। বিরতির আগে আমরা বলছিলাম যে আসলে আমদানি নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে এই মুহূর্তে সুতা আমদানির পরিমাণটা বাড়ছে। তো আমরা যতটা জানি যে স্থলপথে ভারত থেকে আমদানির ব্যাপারে একটা ব্যারিয়ার আছে, তো তারপরে এটা বাড়ছে কেন? এটা তো উল্টো কমার কথা। দেখুন, সুতা যখন প্রয়োজন, সেটা যদি লোকাল ম্যানুফ্যাকচারাররা ফিল করতে না পারেন সেই প্রয়োজনটা, তখন সেটা আমদানি হবে। সেটা আপনি আমদানি ব্যারিয়ার দিলে আপনার কস্ট বাড়বে, আপনার কম্পিটিটিভনেস কমবে। আপনি ইন্ডিয়া থেকে যদি স্থলপথে আমদানি করতে না পারেন, তাহলে আপনাকে জলপথে আমদানি করতে হবে। ইন্ডিয়া থেকে আমদানি করাটা ফিজিবল না হলে আপনাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে। চায়না থেকে ইম্পোর্ট করলে আপনার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে। কিংবা আপনি যদি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেন, তাহলেও আপনার ট্রান্সপোর্ট কস্ট হয়তো চায়না থেকে একটু কম হবে, কিন্তু কিছুটা হলেও বাড়বে। এবং আপনাকে তখন দেখা যাবে যে আপনাকে একটু বড় লটে আমদানি করতে হচ্ছে। এবং সেইখানে আবার আরেকটা বড় সমস্যা যেটা হয়ে যায়, যে দেখুন আপনার এই মুহূর্তে আমাদের যেটা আছে, যেটা ইম্পোর্ট কম্প্রেশনের জন্য একটা ব্যাংকিং লাইনের কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। যে ব্যাংকগুলো কতখানি এলসি খুলতে পারবে না পারবে, সেটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো আপনার যদি মানে আরো দূরবর্তী দেশ থেকে যদি আমদানি করতে হয়, তখন আবার ব্যাংকিং লাইনের প্রয়োজনটা বেড়ে যায়। আপনি যেভাবেই করুন, দেখুন আপনার যদি ডিমান্ড থাকে, আপনার এক্সপোর্ট করতে গেলে যদি সুতা প্রয়োজন হয়, সুতা আপনাকে আমদানি করতেই হবে, কিংবা আপনাকে কিনতেই হবে। সো সেটা লোকাল ম্যানুফ্যাকচারাররা না পারলে তখন এটা আমদানি হবে। জি, কিন্তু এই বিষয়টার তো আসলে আমাদের লোকালি যারা ইনভেস্টর আছে এবং মানে লোকালি যে র ম্যাটেরিয়ালসগুলো ডেভেলপ করার জন্য, এই ইন্ডাস্ট্রিটাকে সেভ করার জন্যই করা হয়েছিল, কিন্তু তারপরেও কেন আমরা আমদানির দিকে ঝুঁকছি? আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আমরা ইন্ডিয়া এবং চায়না অনেক দেশ থেকে হচ্ছে আমরা আমদানি করি, তো সেক্ষেত্রে ইন্ডিয়াতে ব্যারিয়ার্স আছে, আর আমাদের কি হচ্ছে এখানে একটু ইন্ডিয়াতে একটু খরচ কম পড়ে অন্য দেশের তুলনায়? ডেফিনেটলি ট্রান্সপোর্ট কস্ট তো আপনার অনেক কম। কারণ আপনি দেখুন, আপনি চায়না থেকে যদি আপনি ইম্পোর্ট করতে চান, আপনাকে অ্যাটলিস্ট সিঙ্গাপুর ঘুরে আসতে হবে। সো এখানে আপনার ট্রেডিং ডেতে আপনার 2 থেকে 3 সপ্তাহ শিপমেন্ট টাইম লাগবে। সো এবং এটা যে, এবং ইন টার্মস অফ কিলোমিটার টন, এটা তো অনেক বেশি, যেটা আপনি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করলে আপনার অনেক কম কম প্রয়োজন হয়। এখন আপনি যদি ট্রেড ব্যারিয়ার্স বসান, সেটা দিয়ে দেখুন, এক্সপোর্ট মার্কেটে ট্রেড ব্যারিয়ার আসলে ব্যাকফায়ার করে। কিরকম? আপনি যত ট্রেড ব্যারিয়ার বসাবেন, যত রেস্ট্রিকশন বসাবেন, আপনার সিম্পল রিজনিং হচ্ছে যে আপনার ব্যারিয়ার বসালে আপনার কস্ট বাড়বে। কস্ট বাড়লে আপনার এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমবে। সো যেই কারণে আমরা মনে করি যে এক্সপোর্ট মার্কেটের ক্ষেত্রে আপনি ব্যারিয়ার যত কমাতে পারবেন, আপনি যত ওপেন করতে পারবেন ট্রেড, তত আপনার জন্য লাভ হবে। আর আমাদের লোকাল স্পিনারদের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা ক্রিয়েটেড হয়েছে, সেটা হচ্ছে আপনার এনার্জি কস্ট এবং এনার্জি আনরিলায়েবিলিটি। কারণ দেখুন, ব্যাপারটা তো এমন না যে আপনি দিনের মধ্যে 6 ঘন্টা গ্যাস দিলেন, বাকি 18 ঘন্টা আপনি গ্যাস দিলেন না, এবং এই 6 ঘন্টা যে কখন গ্যাস পাওয়া যাবে সেটারও কোনো ঠিক ঠিকানা নেই। এরকম এনার্জি সাপ্লাই সিনারিওতে আসলে হেভি ইকুইপমেন্ট চালানো, মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। আসবো একটু অন্য প্রসঙ্গে, এক্সপোর্ট প্রসঙ্গে।
জি, একটু অন্য প্রসঙ্গে আসবো। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে এবং সেটার পার্সেন্টেজটা যদি বলি, এটা 3 মাসের ব্যবধানে 7% মতো কমেছে। আপনার সাথে আমার যখন অফ এয়ারে কথা হচ্ছিল আপনি এমনটাই বলছিলেন। তো এই যে 3 মাসের ব্যবধানে যে 7% কমেছে এক্সপোর্টটা, এটা কেন? এটার পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে, যেখানে অনেকেই বলছেন এটা রাজনৈতিক ইনস্ট্যাবিলিটি, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এটাকে দায়ী করছেন। আপনারও কি আসলে তাই মনে হচ্ছে? দুটো ঘটনা ঘটছে। দেখুন, একটা হচ্ছে আপনি যদি মার্চ জুন পিরিয়ডটা লক্ষ্য করেন, যেখানে আমরা যেটার সাথে আমরা ডেটা কম্পেয়ার করছি, আহ, তখন আমরা যেটা দেখেছি যে এপ্রিল মাসে ট্রাম্প ট্যারিফ ঘোষণার পরে আমেরিকান, বিশেষ করে আমেরিকান ইম্পোর্টাররা যেটা ডিসাইড করলেন যে তারা আগামী কি বলে আপনার, তারা অনেক অর্ডার যেটা তারা পরে প্লেস করতেন, মানে ক্রিসমাসের ডিমান্ডের সময় যেটা আহ, দরকার হবে তাদের যে ইনভেন্টরিটা, সেটা তারা কি করলেন, মার্চ জুন কোয়ার্টারে গিয়ে আপনার ইম্পোর্ট করে ফেললেন। তাতে যেটা হলো, তারা ইনভেন্টরি বাড়িয়ে দিলেন। তারা মানে আগামী 6 মাসের গুডস যেটা বিক্রি করতে হবে সেটা স্টক করে ফেললেন। ফলে জুলাইয়ের পরে দেখা গেল যে এই যে মান্থলি অর্ডারে যে ফ্লোটা ছিল, এটা ড্রাস্টিক্যালি হঠাৎ করে কমে গেল। কারণ ওই যে পিকটা যেটা তৈরি হয়েছিল, সেটা একটা আর্টিফিশিয়াল রেগুলেটরি ফিয়ার থেকে তৈরি করা পিক। সো ওই পিকটা অফ হওয়ার পরে আমরা গ্র্যাজুয়ালি দেখলাম যে জুলাই সেপ্টেম্বর কোয়ার্টার যেটা, সেখানে কিন্তু এক্সপোর্ট ফ্লো কমে গেল। এটা ছিল একটা বড় কারণ। এটার বাইরে আসলে আরেকটা জিনিস যেটা হয় যে আপনার রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকলে তখন কিন্তু ইম্পোর্টার যারা বাংলাদেশ থেকে যারা স্পেসিফিক অর্ডার দেন যে 3 মাস 6 মাস পরে ডেলিভারি হবে, তারাও একটা কিছুটা শঙ্কার মধ্যে থাকেন যে আমরা যে বাংলাদেশে যে অর্ডারটা প্লেস করছি সেটা সময় মতো ডেলিভারি পাবো কি পাবো না। কিন্তু এই শঙ্কার ব্যাপারটা কিন্তু আপনি কোনোভাবেই কোয়ান্টিফাই করতে পারবেন না, আপনি প্রমাণও করতে পারবেন না। কিন্তু আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এক্সপোর্টের ভলিউম কমছে কি বাড়ছে, সেটার বেসিসে বাকি যে কারণের কথা বললাম আমরা, সেটা কিন্তু মোটামুটি স্পেকুলেটিভ। এই এক্সপোর্টে গতিশীলতা বাড়বে কবে বা কি করলে আপনার কি মনে হচ্ছে যে একটা নির্বাচিত সরকার পরবর্তী সময় হয়তো এই এক্সপোর্টের পরিমাণটা বাড়তে পারে বা সেখানে একটা আস্থা তৈরি হতে পারে? ব্রড টার্মসে যেটা হবে যে রাজনৈতিক অস্থিরতা না কমলে আমাদের যে এটা রিলেটেড যে ইম্প্যাক্টটা পড়ে ট্রেডের উপরে, সেটা যাবে না। সো আপনি যদি স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্টে ফেরত যেতে পারেন, তখন এই ফিয়ারটা সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে। কিন্তু এটার বাইরেও আরো দুটো মেজর ইস্যু আমাদের জন্য দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে যে, এক নাম্বার হচ্ছে যে এনার্জি ইনস্টেবিলিটি এবং এনার্জি প্রাইস। আপনি যদি এনার্জির যে ভেরি হাই কস্ট যেটা ক্রিয়েটেড হয়েছে আমাদের জন্য, সেটা যদি কমাতে না পারেন, আমরা যদি এনার্জি কস্টের এফিসিয়েন্সি, যদি কস্ট এফিসিয়েন্সি সিম্পলি যে ম্যানুফ্যাকচারাররা কি প্রাইসে এনার্জি কিনতে পারছেন, সেটা যদি কমাতে না পারেন, এবং আমাদের যে ট্রেড যেটা ফাইন্যান্সিং ফ্লো যেটা ট্রেড এবং ম্যানুফ্যাকচারিং এ, সেটাকে যদি ইজ করে নিয়ে আসতে না পারেন, সেখানে আবার দুটো পার্ট আছে। একটা হচ্ছে কোয়ান্টাম, মানে ক্রেডিট কার্ড অ্যাভেলেবিলিটি। সেকেন্ড হচ্ছে আপনার কস্ট। আপনি ইন্টারেস্ট রেট না কমালে এই 15%-এ আসলে অনেক ব্যবসায়ী সাস্টেনেবল না। এবং যেটা দেখছি আমরা যে যেহেতু 15% লেভেলটা প্রায় 1 বছর ধরে এফেক্ট করছে আমাদেরকে, এটা কিন্তু গ্র্যাজুয়ালি নাম্বার অফ এন্টিটিস যারা এটা সাস্টেন করতে পারছেন না, তারা কিন্তু অনেকেই ক্রমাগত হয় অপারেশন ছোট করে নিয়ে আসছেন, কিংবা আউটলেট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। সো এই ট্রেন্ডটা কন্টিনিউ করবে। সো আপনাকে আসলে 1 নাম্বার রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, 2 নাম্বার আপনার এনার্জি স্টেবিলিটি দরকার এবং কম্পিটিটিভনেস দরকার, 3 নাম্বার আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড কম্পিটিটিভনেস দরকার। এই 3টা কম্বিনেশন না হলে এক্সপোর্ট বাড়ার কোনো ম্যাক্রো ইকোনমিক কারণ নেই। এটার বাইরে দেখা যাবে যে অনেকে হয়তো বা পারবেন, কোনো স্পেসিফিক কারণে, কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজের কারণে তারা সেটা করতে পারবেন। কিন্তু ওভারঅলে আমরা যেটা দেখব যে এই প্রবলেমগুলো সলভ না হলে ওভারঅলে আসলে এক্সপোর্ট বাড়বে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। আমরা আশা করছি নির্বাচন পরবর্তী সময়ে এই সিচুয়েশনটা থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো এবং আমাদের ব্যবসা গতিশীলতা পাবে। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।